জেনপাস ইউজি 2026-এর কাউন্সেলিং সংক্রান্ত একটা নোটিফিকেশন ডব্লিউবিসিএস বোর্ডের পক্ষ থেকে নতুন প্রকাশিত হয়েছে আজকেই। তোমাদের এই নোটিফিকেশনে অনেক কিছু নতুন ইনফরমেশন অ্যাড হয়েছে, কাউন্সেলিং প্রক্রিয়া একটু চেঞ্জ হয়েছে, পরিবর্তন কিছু কিছু এসেছে, সব কিছু নিয়ে আমরা একটু আলোচনা করি। সবচেয়ে প্রথম কথা, এবছর মপ আপ রাউন্ড বলে কোনো প্রকার কোনো রাউন্ড হচ্ছে না। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, এই তিনটে রাউন্ড হচ্ছে। তবুও একটা জিনিস কন্ডিশন ফেলা আছে, যদি সেকেন্ড রাউন্ডের পর কোনো সিট ফাঁকা থাকে তবে পরে থার্ড রাউন্ড হবে। তবে ইন জেনারেল এটা আগেও মপ আপ রাউন্ডের ক্ষেত্রে বলা থাকতো, যদি মপ আপ রাউন্ড হতো তো থার্ড রাউন্ড হবে, তোমরা ধরে নাও। তো এই ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডের আবার নতুন নতুন কিছু রুলস দিয়েছে, সেগুলো একটু আলোচনা করবো। সবচেয়ে প্রথম যে পরিবর্তনটা ঘটেছে সেটা হচ্ছে, তোমাদের এবছর আগে পর্যন্ত সিট অ্যাকসেপ্টেন্স ফিস বলে একটা ফিস দিতে হতো। অর্থাৎ তুমি একটা কলেজে চান্স পেয়েছো, ধরো কোনো একটা রাউন্ডে গিয়ে পরে তোমাকে 1000 টাকা দিয়ে পরে তুমি ওই কলেজের সিটটা বুক করতে পারতে, কিন্তু এবছর সেটাকে 1000 থেকে চেঞ্জ করে পরে 5000 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে 5000 টাকা তুমি সাবমিট করবে, এটা ভালোভাবে শোনো, এটা তোমার যে কলেজে তুমি অ্যাডমিশন নিতে চলেছো সেই কলেজের অ্যাডমিশন ফিস ক্যান্সেল হয়ে যাবে, প্রথম জিনিস। আর যদি তুমি তোমার প্রাইভেট কলেজ হয়ে থাকো, সেই প্রাইভেট কলেজেও ট্রান্সফার হয়ে যাবে সেই টাকাটা, ঠিক আছে? অ্যাডমিশন ফিসের সাথে ক্যান্সেল হয়ে যাবে, বাকি যে অ্যামাউন্ট তোমার থাকবে সেগুলো তুমি আবার রিফান্ড পেয়ে যাবে, সেই নিয়ে নিঃসন্দেহে থাকো। রিফান্ডের জন্য যখন তুমি কাউন্সেলিং প্রক্রিয়া করবে আর কি কাউন্সেলিং, তখন তোমাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সাথে দিতে হয়, সেখানে তোমার টাকাটা রিটার্ন চলে আসবে, একটা অ্যাপ্লিকেশন দিয়ে পরে তোমাকে প্রসেসের মধ্যে গেলেই চলবে। এরপর ভালো করে শোনো, যেই যে জায়গাগুলোতে প্রবলেমগুলো হয়, অনেকে ভাবে যে আমি ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেলাম সেই কলেজে গিয়ে পরে যদি আমি 5000 টাকা দিয়ে দিই, এই 5000 টাকাটা কি আমি পরবর্তী সময় আবার নতুন কোনো কলেজ পেলে সেই কলেজেও 5000 টাকা দিতে হবে না। তুমি যদি একবার 5000 টাকা দিয়ে দাও, সেই 5000 টাকা ধরো তুমি হচ্ছে মানলাম প্রথমে হচ্ছে ধরো তোমার আইডিবিজি অর্থাৎ বেলেঘাটা আইডিতে চান্স পেয়েছিলে, তারপর তোমার সেটা শিফট হয়ে পরে তুমি আরজি করে সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছো, সেই 5000 টাকাটা তোমার বেলেঘাটার থেকে চেঞ্জ হয়ে পরে ট্রান্সফার হয়ে পরে তোমার আরজি করে চলে যাবে, তোমাকে দ্বিতীয়বার কোনো কিছু পেমেন্ট করতে হবে না। এরপর বাকি পুরো প্রসেস যা যা চেঞ্জ হয়েছে সেগুলো একটু ভালো করে বুঝাই। সবচেয়ে প্রথম যে জিনিসটা, যে তোমাদের ওবিসি এনসিএল নিয়ে অনেকের ডাউট রয়েছে। ওবিসি এনসিএল তোমরা যেই কাউন্সেলিংয়ের নোটিফিকেশান দিয়েছে, চুপচাপ তোমরা সেই নোটিফিকেশানটা নিয়ে গিয়ে পরে দেখিয়ে দেবে, যেন স্ট্রিক্টলি বলা আছে যে আর্জেন্ট বেসিসে যাদের যাদের ওবিসি এনসিএল দরকার তাদেরকে গভর্নমেন্ট বা যে দপ্তরগুলো থেকে তুমি ওবিসি এনসিএল বের করবে তারা দিতে বাধ্য। তুমি আর্জেন্ট এই কথাটা উল্লেখ করে একটা অ্যাপ্লিকেশন লিখবে, তোমাকে দিতে বাধ্য। ইভেন ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের হচ্ছে না, আমি আজকে পর্যন্ত খোঁজ নিয়েছি, অনেকের ইডাব্লিউএস সার্টিফিকেটও এরকমভাবেই করে দেওয়া হচ্ছে, যদি তুমি আর্জেন্সি দেখাতে পারো। কীভাবে আর্জেন্সি দেখাবে? তোমাদের একটা শিডিউল বেরিয়ে গেছে 6 তারিখ থেকে, অর্থাৎ কালকের থেকে তোমাদের নোটিফিকেশন মানে তোমার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে, চয়েস ফিলিং আরে সব কিছু শুরু হবে। তো এইটুকু সময়ের মধ্যে তোমাকে দিতে হবে, সাবমিট করতে হবে একটা টাইমের মধ্যে। তুমি এটা দেখিয়ে দিলে, তোমার যদি ইডাব্লিউএস সার্টিফিকেটটা অনেক প্রসেসিংয়ের মধ্যে অনেক দিন ডিলে করছে, তো তখন তুমি কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা একটা খুব ভালো জিনিস করেছে। দ্বিতীয় জিনিস একটা যেটা তোমাদের বলার বিষয়, যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে আমরা পার্টিসিপেট করলাম, সবাই ফার্স্ট রাউন্ড থেকেই পার্টিসিপেট করবে, 500 টাকা দিয়ে তুমি পার্টিসিপেট করলে। এরপর ফার্স্ট রাউন্ডে তোমার দুটো প্রবাবিলিটি হতে পারে, হয় তুমি কোনো একটা কলেজ পেলে, হয়তো তুমি কলেজ পেলে না। যদি কলেজ না পাও, তুমি চুপচাপ ওয়েট করবে, তোমার জন্য সেকেন্ড রাউন্ডে তুমি কলেজের জন্য ওয়েট করবে। যদি তুমি কলেজ পেয়ে যাও, তোমার কাছে মাল্টিপল অপশান রয়েছে, তুমি যেটা যেটা করতে পারো। প্রথমত, যদি তোমার সবচেয়ে প্রথম চয়েসটাতেই লেগে যায়, তখন কিন্তু তুমি কি করবে, ওই কলেজে গিয়ে পরে মাস্ট তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস বলি, আমাকে কালকে প্রচুর স্টুডেন্ট একটা ভিডিও পাঠিয়েছো, একটা বড় প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে খুব ভুল একটা তথ্য দেওয়া হয়েছে, খুব ভুলভাবে চয়েস ফিলিংয়ের একটা নিউজ দেওয়া হয়েছে। যে কি বলা হয়েছে, যে যেসব কলেজগুলোকে তুমি ইজিলি পেয়ে যাচ্ছ সেই কলেজগুলোকে নাকি উপর দিকে রাখতে হবে, তাহলে তোমার কলেজ পাওয়ার চান্সটা বেশি। না, এটা একদম সম্পূর্ণ ভুল তথ্য। তার জন্য গভর্নমেন্ট একটা জিনিস রেখেছে, ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন বলে একটা জিনিস রেখেছে। অলওয়েজ তুমি যেসব কলেজগুলো তোমার র্যাঙ্কে পেতে পারো না কোনোদিনও, সাপোজ তোমার র্যাঙ্ক হয়েছে 2000, আর কলকাতা মেডিকেল কলেজ এসএসকেএমের র্যাঙ্ক শেষ হয়ে গেছে 1800-তে, তো তোমাকে কী করতে হবে, এইসব কলেজগুলোকে ওর উপরের দিকে রাখতে হবে, তোমার চয়েস ফিলিংয়ের সবচেয়ে উপরে রাখতে হবে। তবে পরে তুমি সেকেন্ড রাউন্ডে যখন যাবে, ইয়েস আপগ্রেডেশনের অপশন দিলে পরের রাউন্ডে তুমি ওই কলেজে যেতে পারবে। এই একটা পুরো ভুল ধারণা অনেকের মাথায় ঢুকেছে, আমি এই নিয়ে আরেকবার কথা বলবো, পরবর্তী সময় আলোচনা করব। ভালোভাবে বুঝো, চয়েস ফিলিং যেটা করবে সেটার প্রসেসটা কি। যেই কলেজগুলোতে তোমার চান্সটা পাওয়ার প্রবাবিলিটি খুবই কম, যেমন তোমার র্যাঙ্ক হয়েছে ধরো 2000, তুমি চাইছো এসএসকেএম, সেই এসএসকেএমকে তুমি সবচেয়ে টপে রাখবে, কারণ এসএসকেএম 2000 র্যাঙ্কে পাওয়া যায় না। কিন্তু আমরা কেন টপে রাখলাম? কারণ আমার ইয়েস আপগ্রেডেশনের একটা অপশন থাকবে, অর্থাৎ ভালো কলেজ যেগুলোকে আমি সহজে পেতে পারি না, যেগুলোতে আমার র্যাঙ্ক থেকে অনেকটা দূরে, সেই সব কলেজগুলোকে সবসময় উপরের দিকে রাখতে হবে। নয়তো কি, তোমার
যেটা তোমার নিজের পছন্দ, যেমন ধরো তোমার হচ্ছে বাঁকুড়ায়, তোমার পছন্দ যে তুমি বাঁকুড়া সম্মেলনীতে পড়াশোনা করবে, তো বাঁকুড়া সম্মেলনী সবচেয়ে উপরে রাখলে, তারপর তোমার মনে হচ্ছে তুমি বর্ধমান দিতে পারো, তারপর বর্ধমান দিলে তোমার বাড়ির সবচেয়ে লাগোয়া যেহেতু, তারপর তুমি দিলে মেদিনীপুর দিলে, তারপর তুমি আরও কাছাকাছি যেগুলো তোমার রয়েছে তোমার ইয়ের মধ্যে সেগুলোকে দিলে, তারপর তুমি ধরো কলকাতার কিছু কিছু কলেজ দিলে, তোমার বাড়ির কাছে অনুযায়ীও তুমি ফিল আপ করতে পারো। চয়েস ফিলিংটা ডিপেন্ড করে যে চয়েস ফিলিং আমি কেমনভাবে করবো। তবে এটা একদমই নয় যে কলেজটাকে তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। সাপোজ তোমার র্যাঙ্ক হচ্ছে 2000, তুমি হচ্ছে ধরো আমি সাপোজ বললাম যে তুমি বেলেঘাটা আইডি বলো বা হচ্ছে আজকে হচ্ছে তোমার সাগর দত্তারে এইসব কলেজগুলো ওখানে ইজিলি পেয়ে যাচ্ছ, তো এগুলো কি সবচেয়ে টপে রেখে দেবে? একদমই না। তুমি এইসব কলেজগুলো যেহেতু তুমি পেয়ে যাচ্ছ ইজিলি, সেই জন্য এইসব কলেজগুলোকে নিচের দিকে রাখতে হবে তোমাকে। তবে পরে তো তুমি ধরো 1 2 3 4 করে 10টা দিয়েছিলে, আমি মাল্টিপল দিতে পারো, তুমি 1000টা কলেজ থাকলে 1000টা কলেজকে সাজাতে পারো, কোনো লিমিট নেই, ঠিক আছে? তুমি দিয়েছিলে সাপোজ তোমার 10টা পর্যন্ত 10টা সাজিয়েছিলে, 9 নম্বরে এসে পরে ধাক্কা মারলো ফার্স্ট রাউন্ডের রেজাল্টের পর, তবে পরে তো তুমি সেই কলেজে গিয়ে পরে ভেরিফিকেশন করে পরে ইয়েস আপগ্রেডেশন করতে পারবে। আদারওয়াইজ তুমি যদি প্রথমে উপর দিকেই যেই কলেজগুলো তুমি মানে পাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোকে যদি টপে রেখে দাও, তাহলে কি হবে বলে দেখি, যে তোমার প্রথম রাউন্ডে ওই কলেজে গিয়ে ধাক্কা মেরে দিল, তাহলে তুমি কি ইয়েস আপগ্রেডেশন করতে পারলে না। অথচ যদি তুমি নিচের দিকে রাখতে তাহলে ইয়েস আপগ্রেডেশন করে দেখা যেত সেকেন্ড রাউন্ডে তুমি আরও একটা ভালো কলেজে পেয়ে যেতে। কিন্তু তোমার এই ভুলটার জন্য তুমি কিন্তু আর চান্সটা পেলে না। কেন? কারণ তোমাকে ওই খারাপ কলেজটাতে অ্যাডমিশন নিতে হবে বা কম ভালো কলেজটাতে অ্যাডমিশন নিতে হবে। এই জিনিসটা থেকে একটু সতর্ক হও। তো প্রথম রাউন্ডের রেজাল্ট বেরোনোর পর আমার কাছে কী কী অপশন রয়েছে, আমি প্রথমত জিনিস যে যদি আমার প্রথম চয়েসটাতে হিট করে, প্রথম চয়েসটাতে আমাকে ওই কলেজে গিয়ে পরে ডকুমেন্টস ভেরিফিকেশন করে পরে অ্যাডমিশন নিতে হবে। যদি প্রথম চয়েসটা বাদ দিয়ে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার অন্যান্য যে কোনো চয়েসে আমার হিট করে প্রথম রাউন্ডে গিয়ে পরে, তখন আমার কাছে মাল্টিপল অপশন রয়েছে। প্রথমত আমি ওই কলেজে গিয়ে পরে ডকুমেন্টস ভেরিফিকেশন করে পরে ইএস আপগ্রেডেশন করে আসবো, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যদি আমার ওই কলেজটাকে ভালো লেগে যায়, আমার যদি মনে হয়েছে আমি এই কলেজে অ্যাডমিশন নিয়ে নেবো, তখন ওই কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশন করে আমাকে নো আপগ্রেডেশন করতে হবে। ইএস আপগ্রেডেশনের একটা আলাদা ফর্ম হয়, নো আপগ্রেডেশনের একটা আলাদা ফর্ম হয়, সেগুলোকে নিয়ে যেতে হবে। আমি তোমাদেরকে সেই বিষয়ে সব বলে দেবো, চিন্তার কিছু নেই। দ্বিতীয় জিনিস, তুমি আরেকটা কি করতে পারো, যেটা প্রচুর রিস্কের জায়গা, আমি বারবার বলছি WBJEE বোর্ড বলে দিয়েছে, কিন্তু সাথে একটা জিনিস বলেছে তোমাদেরকে এটা বুঝতে হবে, একটু রিস্কের জায়গা আছে। যে তুমি যদি চাও, তুমি একটা কলেজে চান্স হয়েছে, অ্যালটমেন্ট হয়েছে, তুমি 5000 টাকা ফিস পেমেন্টও করলে না সিট অ্যাকসেপ্টেন্স, আবার তুমি হচ্ছে ইয়েস আপগ্রেডেশনও করলে না, কিছুই করলে না, মানে কোনো রেসপন্সই করোনি, তখন তোমার যেটা এক্সিস্টিং চয়েস ফিলিংটা ছিল সেই চয়েস ফিলিং নিয়ে পরে তুমি সেকেন্ড রাউন্ডে যেতে পারো। আদারওয়াইজ তুমি নতুনভাবে চয়েস ফিলিং করতে পারো, দিয়ে তারপর তুমি সেকেন্ড রাউন্ডে যেতে পারো। কিন্তু এখানে বড় বড় করে লেখা আছে, যদি তুমি নন রেসপন্সিভ হয়ে থাকো, মানে কোনো রেসপন্স যদি না করে থাকো, ডকুমেন্টস ভেরিফিকেশন না করিয়ে আসো বা সিট অ্যাকসেপ্টেন্স ফিস যদি না দিয়ে থাকো, তখন কিন্তু তোমার ওই রাউন্ডে যেই সিটটা তুমি পেয়েছিলে সেই সিটটা তোমার নামে আর লেখা থাকবে না। এটা স্পষ্টভাবে বুঝে নাও। তোমাকে যেই রাউন্ডে তুমি সিটটা ফেলে ফার্স্ট রাউন্ডে, সেই রাউন্ডে গিয়ে পরে ওই কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন করে আসতে হবে, তবে পরেই ওই রাউন্ডের সিটটা তোমার নামে লেখা থাকবে। তারপর তোমার যদি মনে হয় ইয়েস আপগ্রেডেশন করবে, তখন সেকেন্ড রাউন্ডে গিয়ে পর তোমার যদি দেখা গেল যে তুমি নতুন কোনো কলেজ অ্যালট হলো না, তখন কিন্তু তোমার পুরনো কলেজটা তোমার নামে লেখা রইলো, তোমার ওই হাত থেকে ওই কলেজটা যাচ্ছে না, নয়তো তোমার নতুন একটা কলেজে অ্যালট হবে। কিন্তু যদি তুমি নন রেসপন্সিভ হও, অর্থাৎ কোনো প্রকার কোনো রেসপন্স যদি না করো, তখন কিন্তু তোমার ওই কলেজটা হাতছাড়া হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডে যদি তুমি কলেজ পাবে কি পাবে না সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ অনেকে হয়তো সেকেন্ড রাউন্ডে নতুনভাবে চয়েস ফিলিং করছে, নতুনভাবে ফ্রেশ চয়েস করছে, ভালো ভালো স্টুডেন্ট আসবে। তো সেই জন্য আমার অ্যাডভাইস কি থাকবে, ফার্স্ট রাউন্ডে যেই কলেজ পাবে চুপচাপ গিয়ে পরে সেই কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন করে পরে ইএস আপগ্রেডেশন করে আসবে, বা তোমার যদি ভর্তি হতে মন যায় ভর্তি হবে। সিমিলার ওয়েতে সেকেন্ড রাউন্ডেও আবার তুমি নতুনভাবে চয়েস ফিলিং কারা করবে, যদি কেউ নন রেসপন্সিভ হয়, আর যারা ওই ইএস আপগ্রেডেশন করবে তারা যে এক্সিস্টিং তোমার চয়েস ফিলিংটা ছিল সেটা নিয়ে পরে ইএস আপগ্রেডেশনের জন্য যাবে, ঠিক আছে? এরপর আবার সেকেন্ড রাউন্ড হবে, তারপর থার্ড রাউন্ড হবে। তবে এবছর আমার ধারণা, আমি আবারও বলছি যে এবছর মপ আপ রাউন্ড কাউন্সিলিং তো নেই, থার্ড রাউন্ড কাউন্সিলিং হবে, কিন্তু যেহেতু নিটের কাউন্সিলিংয়ের জন্য একটা তোমাদের হচপচ হবে, তো সেই জন্য এইটুকু ধরে রাখো যে তোমাদের কিন্তু স্পট রাউন্ড কাউন্সিলিং বা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে। এটা হচ্ছে সেন্ট্রালাইজ কাউন্সিলিং, পরবর্তী সময় একটা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে, যেটা কি অনলাইনের মারফতে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ WBJEE বোর্ড যে WBJEE ইঞ্জিনিয়ারিং ফার্মাসিটা হচ্ছে সেটাও অনলাইনেই হচ্ছে, ঠিক আছে? এই ছিল আজকের আপডেট, বেশ কিছু চেঞ্জ হয়েছে, তোমাদেরকে সব কিছু জানিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।